বন্ধুরা, আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটা পড়ছিলাম এবং এই বিষয়ে এর আগে দুটো ভিডিও পাবলিশ হয়েছে। সেই ভিডিওগুলোতে আমরা দেখে নিয়েছিলাম মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতি রিলেটেড বিভিন্ন টার্মস, তারপর ইনফ্লেশনের কজেস এবং ইনফ্লেশনের এফেক্টস। আজকের ভিডিওতে আমরা ইনফ্লেশন রিলেটেড বাকি সমস্ত কনসেপ্টসগুলো আমরা দেখে নেব। তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। ইনফ্লেশন পার্ট 3-তে আমরা কভার করব এই সমস্ত টপিকগুলো। তোমরা একবার ভিডিওটা পজ করে এই সমস্ত টপিকগুলোর উপরে হালকা চোখ বুলিয়ে নিতে পারো। চলো শুরু করা যাক। তো আজকের প্রথম টপিক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, মেথডস টু মেজার ইনফ্লেশন। আগের ভিডিওতে আমরা বুঝেছিলাম ইনফ্লেশন কিন্তু ভালোও হতে পারে, ইকোনমিক গ্রোথের জন্য প্রয়োজন, আবার সেখানে তার উল্টোটা ডিফ্লেশন বা ডিসইনফ্লেশন, সেটা কিন্তু ইকোনমির জন্য খারাপও হতে পারে। তো দুটোরই অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস কিন্তু রয়েছে। তার মানে ইনফ্লেশনকে যদি একটা লিমিটের মধ্যে, একটা মাত্রার মধ্যে রাখা যায়, তাহলে ইনফ্লেশন আমাদের বেনিফিট করতে পারে। মাত্রাতিরিক্ত ইনফ্লেশন বা মাত্রার থেকে কম ইনফ্লেশন আমাদের ব্যাডলি এফেক্ট করতে পারে। তো ইন্ডিয়াতে এটা ডিসাইড করা হয়েছে যে আমরা জেনারেল লেভেল অফ ইনফ্লেশন মেনটেন করব 2 to 6%-এর মধ্যে আরবিআই এর দ্বারা। আরবিআই যে মনিটারি পলিসি কমিটি রয়েছে, সেই কমিটিটা এই ইনফ্লেশনটা মেনটেন করার দায়িত্বে রয়েছেন। তো ইনফ্লেশনকে যদি ম্যানেজ বা মেনটেন করতে হয়, সবার প্রথম কাজ কি হবে ভেবে দেখো তো। তো বন্ধুরা, সবার প্রথম কাজ এটাই হবে যে ইনফ্লেশন কত চলছে বর্তমানে সেটাকে মাপা। সেটাকে ঠিকমতো মাপা গেলেই তো সেটাকে আমরা ডিজায়ার্ড লেভেল বা ডিজায়ার্ড রেঞ্জের মধ্যে আনতে পারবো, কমাতে বা বাড়াতে পারবো। তো আমাদের ভারতবর্ষে ইনফ্লেশন মাপার যে মেজারমেন্টসগুলো রয়েছে বা এককগুলো রয়েছে, সেগুলো হচ্ছে প্রথমটা জিডিপি ডিফ্লেটার। এই টার্মটার সাথে তোমরা কিন্তু এর আগের ভিডিওতেও পরিচিত হয়েছে। জিডিপি ডিফ্লেটার মাপে যে আমাদের ডোমেস্টিক্যালি প্রডিউসড যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস রয়েছে, অর্থাৎ দেশের মধ্যে যেই সমস্ত পণ্য এবং পরিষেবা প্রডিউস হয়েছে, সেগুলোর দামে কি পরিবর্তন আসলো। এন্টায়ার ডোমেস্টিক ইকোনমি, ভারতের দেশীয় অর্থনীতিতে সমস্ত পণ্য এবং পরিষেবা, এবং সেটা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস হতে হবে, সেগুলোর দামের পরিবর্তন এই জিডিপি ডিফ্লেটার মেপে দেয়। দ্বিতীয় মেজারমেন্ট হচ্ছে পিপিআই, অর্থাৎ প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স, যেটা মাপে হচ্ছে দ্য প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস রিসিভড বাই ডোমেস্টিক প্রডিউসার্স। আমাদের দেশীয় যারা উৎপাদক বা উৎপাদনকারীরা রয়েছেন, তারা তাদের জিনিসপত্র যেই দামে বাজারে বিক্রি করতে পারছেন, সেই দামের পরিবর্তন মেজার করা হয় এখানে। এখানে প্রডিউসারের দিক থেকে ইনফ্লেশন মাপা হয়। তৃতীয় একক হচ্ছে ডব্লিউপিআই, অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্স। যেই গুডস অ্যান্ড সার্ভিসেসগুলো প্রডিউস করা হচ্ছে বা উৎপাদন করা হচ্ছে, সেগুলো যখন ফার্স্ট টাইম বাল্কে সেল হয়, অর্থাৎ হোলসেল লেভেলে, সেখানে কি দামের পরিবর্তন চলছে সেটা এখানে মাপা হয়। হোলসেলার্সদের পার্সপেক্টিভ থেকে ইনফ্লেশন জানার চেষ্টা করা হয়। এবং চতুর্থ এবং লাস্ট ইনফ্লেশনের মেজারমেন্ট হচ্ছে সিপিআই ইন্ডেক্সের দ্বারা, যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে যারা এন্ড কনজিউমার বা কাস্টমার রয়েছে, অর্থাৎ আমরা সাধারণ খদ্দেররা, তারা যেই দামে জিনিস কিনছে বাজারে, সেই দামের কি পরিবর্তন হচ্ছে সেটা মাপা হয় ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কনজিউমার্স। তো আজকের ভিডিওতে আমরা এই 4টে মেথডস অফ মেজারমেন্ট ডিটেলসে বুঝতে চলেছি। প্রথমে শুরু করব জিডিপি ডিফ্লেটার দিয়ে। এর আগের ভিডিও নাম্বার 18-এ কিন্তু আমরা জিডিপি ডিফ্লেটার আলোচনা করেছিলাম, যখন আমরা নমিনাল এবং রিয়াল জিডিপি আলোচনা করেছিলাম। নমিনাল জিডিপির মধ্যে ইনফ্লেশন কিন্তু ইনক্লুডেড থাকে, রিয়াল জিডিপির মধ্যে ইনফ্লেশন এক্সক্লুডেড থাকে। জিডিপি অর্থাৎ আমাদের দেশের আয় মাপার ক্ষেত্রে আমরা কি করি, সিম্পল ভাষায় বাজারে জিনিসের দাম অর্থাৎ প্রাইস কত চলছে সেটাকে মাল্টিপ্লাই করে দিই কত কোয়ান্টিটি বা কত পরিমাণে সেই জিনিসটা বিক্রি হচ্ছে। প্রাইস ইন্টু কোয়ান্টিটি আমাদের ইনকাম দিয়ে দেয়। তো আমরা এটা বুঝেছিলাম বন্ধুরা যে জিডিপি, পার্টিকুলারলি নমিনাল জিডিপি, কিন্তু দুটো কারণে বাড়তে পারে। যদি বাজারে জিনিসের দাম বেড়ে গেছে তাহলেও বাড়তে পারে, প্রাইস ইন্টু কোয়ান্টিটির মধ্যে যদি প্রাইস বেড়ে যায় তাহলে বাড়তে পারে, বা সেই জিনিসটা যদি বাজারে বেশি কোয়ান্টিটি সেল হয়েছে তাহলেও কিন্তু বাড়তে পারে। এখন একটা অর্থনীতির জন্য কোনটা ডিজায়ারেবল? মেইনলি জিনিসের কোয়ান্টিটি বাড়া। বেশি পরিমাণে জিনিস যদি সেল হচ্ছে, তার মানে আমাদের ইকোনমির প্রোডাক্টিভ ক্যাপাসিটি, উৎপাদন করার ক্ষমতা বেড়েছে। তবে নমিনাল জিডিপিতে যেহেতু কারেন্ট প্রাইস এবং কারেন্ট কোয়ান্টিটি কনসিডার করা হয়, তো আমরা নমিনাল জিডিপি দেখে এটা বুঝতে পারি না যে জিডিপি যদি বাড়লো সেটা কেন বেড়েছে, প্রাইস বেড়েছে কি কোয়ান্টিটি বেড়েছে। তবে রিয়াল জিডিপির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসে না, কারণ সেখানে প্রাইস কনস্ট্যান্ট ধরা হয়। বেস ইয়ারে সেই জিনিসের প্রাইসগুলো কত ছিল সেটা মাল্টিপ্লাই করা হয় কারেন্ট ইয়ারে কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে সেই জিনিসটা, যার জন্য আমরা বুঝতে পারি প্রাইসকে কনস্ট্যান্ট রেখে কোয়ান্টিটি অফ প্রোডাকশন বা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের কোয়ান্টিটি কতটা বেড়েছে। তো এগুলো আমরা সবই ডিটেলসে আলোচনা করেছিলাম এই প্রিভিয়াস ভিডিওতে। এখানে জাস্ট একটা সারসংক্ষেপ দিয়ে দিলাম, কারণ আগের ভিডিও থেকে এই জিডিপি ডিফ্লেটারের আলোচনাটা আমরা আগে বাড়াবো। তো জিডিপি ডিফ্লেটার কি জিনিস, এটার আরেকটা নাম প্রথমেই বলে দিই, ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেটার। ইমপ্লিসিট প্রাইস বলতে অন্তর্নিহিত মূল্য, ডিফ্লেটার বলতে
যদি সেটা অতিরিক্ত বাড়িয়ে চড়িয়ে আসছে সেটাকে তার রিয়াল ভ্যালুতে আনা। কেন বলে এখনই বুঝবে। তো জিডিপি ডিফলেটার অ্যাকচুয়ালি মেজার করে যে আমাদের অর্থনীতিতে ওভারঅল প্রাইসেস কিসের, যতগুলো নিউলি ডোমেস্টিক্যালি প্রডিউসড ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস হয়েছে এই কারেন্ট ইয়ারে, যতগুলো নতুন পণ্য এবং পরিষেবা এবং সেটা ফাইনাল হতে হবে সেগুলো যত উৎপাদন হয়েছে তাদের মূল্যগুলো জিডিপি ডিফলেটার মেজার করে। তো ইমপ্লিসিট প্রাইস কথাটার মানে কিন্তু এটাই বন্ধুরা, যে জিডিপি ডিফলেটার কিন্তু সরাসরি ইনফ্লেশন মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয় না। তাহলে কিসের জন্য ব্যবহার করা হয়? এখনই যেটা বললাম, জিডিপি বাড়তে পারে প্রাইস বা কোয়ান্টিটির জন্য। আমরা কি চাই? প্রাইস বেশি না বাড়ুক, কিন্তু কোয়ান্টিটি বাড়তে থাকুক, তার মানে উৎপাদন বেশি হয়েছে। তো নমিনাল জিডিপি অনেক বেশি হতে পারে যদি কোয়ান্টিটি না বেড়ে প্রাইস তার বেড়ে যায়। তবে রিয়াল জিডিপি যেহেতু বেস ইয়ার প্রাইজেসে কারেন্ট কোয়ান্টিটির তুলনা করে, তার জন্য সেই নমিনাল জিডিপিকে ডিফ্লেট করে দেয় বাই ইনফ্লেশন। তো জিডিপি ডিফলেটার সাধারণত সেই ডিফ্লেশনটাই, প্রাইস যদি ফুলে ফেপে বেড়ে উঠেছে সেটাকে একটা পিন দিয়ে ফুটিয়ে কনস্ট্যান্ট প্রাইস বা বেস ইয়ারের প্রাইসে নিয়ে আসে এবং কোয়ান্টিটি যাচাই করার চেষ্টা করে। তো এভাবে রিয়াল জিডিপি মাপতে মাপতে জিডিপি ইনফ্লেটার অবধারিত বা অন্তর্নিহিতভাবে ইনফ্লেশনও মেপে ফেলে, যার জন্য ইমপ্লিসিট প্রাইস ডিফলেটার। কারেন্ট কোয়ান্টিটি নেওয়া হয় এবং সেটার সাথে বেস ইয়ার প্রাইসেসের মাল্টিপ্লিকেশন করে আমরা ইনফ্লেশন যাচাই করি। ফর্মুলাটা আগেও ডিসকাস হয়েছে, আশা করি তোমরা জানো। নমিনাল জিডিপি থেকে ইনফ্লেশনের প্রভাবটা সাবস্ট্রাক্ট করে পার্সেন্টেজ টার্মে জিডিপি ডিফলেটার মাপা হয়। হেন্স ওভারঅল আমাদের দেশে কত প্রোডাকশন বেড়েছে, প্রাইস কনস্ট্যান্ট, প্রোডাকশন কত বেড়েছে সেটা আমরা মাপতে পারি জিডিপি ডিফলেটারের তুলনায়। আবার নমিনাল জিডিপির ক্ষেত্রে প্রাইস কত বেড়েছে এবং প্রোডাকশন কত বেড়েছে সেটা আমরা দেখিনি। তো দুটো কম্পেয়ার করলে প্রাইস কতটা বেড়েছে অর্থাৎ মুদ্রাস্ফীতি কতটা বেড়েছে সেটা আমরা বুঝতে পারি। তো ডিরেক্টলি জিডিপি ডিফলেটার কিন্তু বানানো হয়নি ইনফ্লেশন মাপার জন্য। এটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন বা কোয়ান্টিটি অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস মাপার জন্য, কিন্তু ইমপ্লিসিটলি আমরা তাতে ইনফ্লেশনের সংখ্যাটা পেয়ে যাই। তো এই মেথডের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস কি কি রয়েছে? তো অ্যাডভান্টেজেস এটাই যে ব্রডেস্ট ইকোনমিক কভারেজ দেয় জিডিপি ডিফলেটার, মানে আমাদের দেশে যত জিনিসের প্রোডাকশন হয় সমস্ত ডোমেস্টিক্যালি প্রডিউসড ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, জিডিপি যেহেতু আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে যত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাকশন হচ্ছে সবগুলোর ভ্যালু মাপা হয়। সেটা কনজামশন অর্থাৎ যেগুলো ঘর গৃহস্থিতে ব্যবহার হচ্ছে সেগুলোর ফাইনাল ভ্যালু, তার সাথে ইনভেস্টমেন্টের ফাইনাল ভ্যালু, গভর্নমেন্ট যেই খরচাপাতিগুলো করছে সেগুলোর ফাইনাল ভ্যালু এবং এক্সপোর্টসের ফাইনাল ভ্যালু। মনে আছে এক্সপেন্ডিচার মেথডে আমরা পড়েছিলাম সিগজেম মেথড, অর্থাৎ কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টস। তো সেই মেথডের মাধ্যমে ওভারঅল আমাদের ইকোনমিতে কত প্রোডাকশন বেড়েছে সেটা মাপে হচ্ছে জিডিপি ডিফলেটার, এবং সাথে সাথে তাদের প্রাইস কত বেড়েছে সেটাও মাপে, যার জন্য আমরা এই ইনফ্লেশনের ফিগার আমাদের ওভারঅল ইকোনমিতে গোটা দেশে কত মুদ্রাস্ফীতি চলছে কাভারিং অল গুডস অ্যান্ড সার্ভিসেস সেটা আমরা পেয়ে যাই। কোনো পণ্য বা পরিষেবা বাদ যায় না, প্রত্যেকটারই ফাইনাল ভ্যালু এখানে মাপা হয়। তো আমাদের দেশের অর্থনীতিকে একটা ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি তাহলে জিডিপি ডিফলেটার ওভারঅল ইকোনমিতে কত ইনফ্লেশন চলছে সেটা বের করে দেয়। তার সাথে নো সাবস্টিটিউশন বায়াস। সাধারণত কি হয়, যদি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এক্সপেন্সিভ হয়ে যায় বাজারে তাহলে আমরা সেটাকে সাবস্টিটিউট করে দিই। চা যদি এক্সপেন্সিভ হয়ে যায় আমরা কফিতে শিফট করে যেতে পারি, আটা যদি এক্সপেন্সিভ হয়ে যায় তাহলে আমরা চাল বা ভাতে শিফট করে যেতে পারি। হাউএভার জিডিপি ডিফলেটারে এই সাবস্টিটিউশন বায়াসটা নেই, মানে দাম বাড়ার কারণে কনজিউমাররা এখন ওই জিনিসটা আর কনজিউম করছে না, অন্য জিনিস কনজিউম করছে, এই ফ্যাক্টরটা জিডিপি ডিফলেটারে আসে না। কেন আসে না? কারণ ওভারঅল ইকোনমিতে যত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস আছে সেটা চা এবং কফি দুটোই, রুটি বা ভাত দুটোই বাজারে কত দামে বিক্রি হচ্ছে বা হাউস হোল্ড এগুলোর কনজামশনের পিছনে কত খরচা করছে, সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেস এখানে কভার করা হয়। তো সাবস্টিটিউশনের কোনো প্রশ্ন নেই। যতজন রুটি খাচ্ছে বা রুটির পিছনে খরচা করছে তাদের এক্সপেন্ডিচারটাও ধরা হবে, আবার যতজন ভাত খাচ্ছে তাদের এক্সপেন্ডিচারটাও ধরা হবে। তো কেউ যদি রুটির খরচা বেড়ে গেছে বলে ভাতে শিফট করে তাহলেও কিন্তু তার টোটাল খরচা আমরা ধরছি। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি তোমরা আরেকটু বেটার বুঝবে যখন আমরা ইনফ্লেশনের বাকি মেজারমেন্টগুলো এর সাথে তুলনা করে বুঝবো। তো এই দুটো হচ্ছে জিডিপি ডিফলেটারের অ্যাডভান্টেজ। তবে ডিসঅ্যাডভান্টেজও আছে এই মেথডের। জিডিপি যেহেতু, তার মানে কি শুধু ইন্ডিয়ান টেরিটরিতে যেই গুডস অ্যান্ড সার্ভিসেসগুলো প্রোডাকশন হচ্ছে শুধুমাত্র তাদের ফাইনাল মার্কেট ভ্যালু এখানে ধরা হয়। তার মানে যেই জিনিসগুলো আমরা আমদানি করি, ইম্পোর্ট করি, দেশে কনজিউম হচ্ছে অর্থাৎ দেশের মানুষ সেটার পিছনে খরচা করছে, এক্সপেন্ডিচার হচ্ছে, তবে সেই এক্সপেন্ডিচারটা বিদেশে চলে যাচ্ছে, সেটা কিন্তু জিডিপি এবং সাথে সাথে জিডিপি ডিফলেটার কাউন্ট করে না। নেক্সট পয়েন্ট, নট আ মেজার অফ কনজিউমার কস্ট অফ লিভিং। তো দেখো বন্ধুরা, আমাদের দেশে যত জিনিস প্রোডাকশন হয় বা মার্কেটে বিক্রি হয় সমস্ত কিছু কিন্তু সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিস নয় বা সাধারণ মানুষ ক্রয় করে না। যেমন কোনো মেশিনারি ধরে, সেই মেশিনারির
প্রোডাকশন হচ্ছে এবং সেটার প্রয়োজন সে একজন ফ্যাক্টরি ওনারের, সাধারণ মানুষের কিন্তু নয়। তার জন্য জিডিপি ডিফ্লেটার যদিও আমাদের ওভারঅল ইকোনমিতে কত ইনফ্লেশন চলছে সেই ফিগারটা আমাদেরকে দিয়ে দেয়, তবে সাধারণ মানুষের ডেইলি লাইফে যেই জিনিসগুলো প্রভাব ফেলছে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোর প্রাইস অ্যাকচুয়ালি কতটা বেড়েছে সেটা কিন্তু জিডিপি ডিফ্লেটারে হারিয়ে যায়। যে কোনো বাড়িতেই হয়তো টোটাল 500টা কি 1000টা আইটেম কনজিউম করা হয় মান্থলি, তবে দেশে প্রোডাকশন কিন্তু লাখ লাখ কোটি কোটি জিনিস হতে পারে যেগুলো হাউস হোল্ডে কোনো প্রয়োজন হয় না। যার জন্যে জিডিপি ডিফ্লেটার এত বড়ই একটা মেজারমেন্টের স্পেস কাভার করে, যেটার মধ্যে এক্স্যাক্টলি হাউস হোল্ডের ক্ষেত্রে কত ইনফ্লেশন বাড়লো সেই ফিগারটা আমরা কিন্তু জিডিপি ডিফ্লেটার থেকে বুঝতে পারবো না। তার সাথে জিডিপি ডিফ্লেটার কিন্তু মেইনলি কোয়ার্টারলি বা অ্যানুয়ালি মেজার করা হয়, 3 মাস পর পর বা বছর শেষে ফাইনাল ডেটাগুলো আসে। অতএব একটা প্রচণ্ড ডেটা ল্যাগ রয়েছে। যদি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি এখন বেড়েছে, সেটার কাউন্টার স্টেপ সরকার 1 বছর পরে নিল যতদিনে জিডিপির ডেটা এলো, সেটা কিন্তু চলবে না। এমনভাবে ভাবো, যদি ভাত, ডাল, মাছের দাম বেড়ে গেছে, আজকে যদি সেটা বেড়ে গেছে, সেটার প্রাইসটাকে রেগুলেট করার জন্য সরকার কিন্তু 1 বছর পরে পদক্ষেপ নিতে পারে না, ইমিডিয়েটলি নিতে হবে। তাই জিডিপি ডিফ্লেটারের ডেটা এমন টাইপের কনজিউমার লেভেল ইনফ্লেশন ম্যানেজ করার জন্য কিন্তু উপযোগী নয়। কাজেই জিডিপি ডিফ্লেটার ব্রডেস্ট ইকোনমিক কাভারেজ দিলেও, আমাদের দেশে ওভারঅল কত ইনফ্লেশন চলছে সেটা দর্শালেও, প্র্যাকটিক্যালি বিশেষ করে গভর্নমেন্টের পলিসি মেকিং এর জন্য বা আমাদের হাউস হোল্ডদের ডেইলি বা মান্থলি বাজেট বানানোর জন্য উপযোগী নয়। আজকে আমার বাজারে গিয়ে কত খরচা হবে সেটা জানার জন্য, আজকে কত প্রাইসে জিনিসপত্র বিক্রি হচ্ছে, আজকে কত দাম বেড়েছে, সেটা আমাকে আজকেই জানতে হবে। 1 বছর পরের জন্য ওয়েট করলে আমার চলবে না। এটাই হচ্ছে জিডিপি ডিফ্লেটারের বেনিফিটস এবং লিমিটেশন। এগুলোই হচ্ছে জিডিপি ডিফ্লেটারের অ্যাডভান্টেজেস এবং লিমিটেশনস। যেহেতু এই লিমিটেশনসগুলো রয়েছে, তাই জন্যই বাকি যে ইনফ্লেশনের মেজারমেন্টগুলো রয়েছে সেগুলো প্রয়োজনীয়, যাতে ডিফারেন্ট গ্রুপ অফ কনজিউমার, সেটা প্রডিউসার হোক কি হোলসেলার হোক কি হাউস হোল্ডস হোক, তাদের এক্স্যাক্টলি খরচা কত বেড়েছে, তাদেরকে ইনফ্লেশন কিভাবে এফেক্ট করছে সেটা জানার জন্যে বাকি মেজার্স অফ ইনফ্লেশনগুলো গুরুত্বপূর্ণ। হেন্স আমরা নিয়ে এসেছি পিপিআই, ডাব্লিউপিআই এবং সিপিআই। এগুলো বিভিন্ন স্তরের প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ বিভিন্ন স্টেজের ব্যক্তির যা খরচা হচ্ছে, যেই যেই জিনিসের পিছনে সে এক্স্যাক্টলি যত খরচা করছে, সেগুলোকে নিয়ে একটা চার্ট বা একটা ইন্ডেক্স গোছের বানানো হয়, চলতি কথা একটা লিস্ট বানানো হয় এবং ওভারঅল ট্র্যাক করা হয় যে তাদের খরচা কত বেড়েছে। কিন্তু এখানেও বন্ধুরা একটা সমস্যা আছে। একজন প্রডিউসার, ফার্মার বা ফ্যাক্টরি ওনার ধরো, বা একজন হোলসেলার যে বিভিন্ন জিনিসের হোলসেল করে, পাইকারি দামে কেনে এবং বেচে, বা একটা হাউস হোল্ড, তারা কিন্তু প্রচুর আইটেম কনজিউম করে। আবার বিভিন্ন টাইপের প্রডিউসার, হোলসেলার বা হাউস হোল্ড বিভিন্ন টাইপের জিনিসও কনজিউম করে। হাউস হোল্ডদের এক্সাম্পল দিয়েই বোঝাচ্ছি। আমি একটা বাঙালি মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, তোমাদের মধ্যে হয়তো অনেকেই তাই। তো বাজারে যদি আজকে পটলের দাম কম থাকে বা ট্যাংরা মাছের দাম কম থাকে, তাহলে দেখবে তোমার বাড়িতেও ট্যাংরা মাছ এবং পটল হয়েছে, আমার বাড়িতেও ট্যাংরা মাছ এবং পটল হয়েছে। তো কিছুটা আমাদের এক্সপেন্ডিচার তো সিমিলার হবে। হাউএভার, হতে পারে তোমাদের বাড়িতে তোমরা মাংসটা বেশি কনজিউম করো, কারণ সেটাই তোমাদের প্রেফারেন্স। আমাদের বাড়িতে মাংসের জায়গায় আমরা ডিমটা বেশি খেতে পারি, কারণ সেটা আমাদের প্রেফারেন্স। তো বুঝতে পারছো, ডিফারেন্ট টাইপের প্রডিউসার হোক, হোলসেলার হোক বা হাউস হোল্ড হোক, তাদের কনজামশন কিছুটা সিমিলার হলেও আবার কিছুটা কিন্তু ডিফারেন্টও রয়েছে। লাখ লাখ গুডস অ্যান্ড সার্ভিসেস রয়েছে, কিছু কিছু সবার জন্য কমন, আবার কিছু কিছু এক একজনের জন্য আলাদা। তো প্রডিউসারদের জন্য, মানে দেশে যত প্রডিউসার আছে তাদের জন্য কতটা দাম বাড়লো, বা দেশে যত হোলসেলার রয়েছে তাদের জন্য কতটা দাম বাড়লো, বা দেশে যত কনজিউমার্স আছে তাদের জন্য কতটা দাম বাড়লো, সেটা মাপার জন্য আমাদের কি করতে হবে? অ্যাটলিস্ট এই প্রত্যেকটা গ্রুপের মধ্যে যেগুলো কমন কনজামশনের গুডস অ্যান্ড সার্ভিসেস রয়েছে, সবার মধ্যে কমন পণ্য বা পরিষেবা যেগুলো তারা ব্যবহার করে বা কেনে, সেগুলোকে আমাদের নিতে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। কেন? কারণ আমরা ইকোনমিতে প্রত্যেকটা গুডস অ্যান্ড সার্ভিসেস যেগুলো প্রডিউস হচ্ছে, সেগুলো প্রত্যেকটা আমরা লিস্টে সামিল করতে পারি না। কারণ সবাই প্রডিউসার হলেও সবার কনজামশন কিন্তু সেম নয়। হোলসেলারদেরও সবার কনজামশন কিন্তু এক্স্যাক্টলি সেম না। হাউস হোল্ডদের ক্ষেত্রেও সেই ব্যাপারটা প্রযোজ্য। তো সলিউশন কি? যেমন বললাম, একটা রিপ্রেজেন্টেটিভ বাস্কেট আমাদের অ্যাজিউম করতে হবে। এটা একটা মেটাফরিক্যাল বাস্কেট, যেটার মধ্যে মোটামুটি যেই জিনিসগুলো এদের মধ্যে কমন রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে একটা লিস্ট বা একটা বাস্কেট আমাদের তৈরি করতে হবে, এবং সেই বাস্কেটের দামের মধ্যে কি পরিবর্তন হলো সেটা আমরা ট্র্যাক করলে আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের হার বুঝে যাব। তো এই রিপ্রেজেন্টেটিভ বাস্কেটগুলোর মধ্যে শুধুমাত্র কিন্তু গুডস নেই, শুধুমাত্র পণ্য নেই, তার সাথে বিভিন্ন পরিষেবা যেমন রেন্ট, ফিউয়েল, এডুকেশন, মেডিকেল কেয়ার, কানেক্টিভিটি, এগুলোও কিন্তু পড়ে যাচ্ছে। তো বিভিন্ন টাইপের পাবলিকের জন্য প্রডিউসার, হোলসেলার বা হাউসহোল্ড, তাদের মধ্যে যেগুলো কমন কনজামশন রয়েছে সেগুলো নিয়ে আমরা বাস্কেট বানাবো এবং সেই বাস্কেটগুলোর আমরা প্রাইস ট্র্যাক করব। বোঝা গেল?
আচ্ছা, এবার আরেকটাও জিনিস, সবকিছু যে আমরা একটা ইউনিট করে কিনবো তেমনও নয়। বাস্কেটে যদি 10টা জিনিস রয়েছে সবগুলোর দাম সেম হবে, এতটাও সিম্পল কিন্তু নয়। তুমি যদি শপিং করতে যাও, তোমার বাস্কেটের মধ্যে হতে পারে কিছু জিনিস খুব এক্সপেন্সিভ, আবার কিছু জিনিস খুব সস্তা। কিছু জিনিস তুমি হয়তো একটা কি দুটোই কিনেছো, আবার কিছু জিনিস তুমি 30-40টা কিনে নিয়েছো। তো এই বাস্কেটের অ্যাকচুয়াল প্রাইস কত, টোটাল প্রাইস কত, সেটা জানার জন্য আমাদের জানতে হবে প্রত্যেকটা আইটেমের ইন্ডিভিজুয়াল প্রাইস কত এবং তার সাথে কত কোয়ান্টিটি পারচেজ করা হয়েছে। তাহলেই আমরা বুঝে যাব যে এই বাস্কেটটার পিছনে আমাদের কত খরচা করতে হবে। তো সেই প্রাইস আর কোয়ান্টিটির ভিত্তিতে এই বাস্কেটগুলোকে ওয়েটেজ অ্যাসাইন করা হয়। টোটাল ওয়েটেজ যে কোনো বাস্কেটের 100% ধরা হয় এবং তারপর এই বাস্কেটের টোটাল ভ্যালু বা প্রাইসটাকে মাপা হয়। তো বন্ধুরা, বাস্কেট বলতে এখানে কিন্তু অ্যাকচুয়াল একটা বাস্কেটের কথা বলা হচ্ছে না। বাস্কেট বলতে বিভিন্ন টাইপের জনতার জন্য যেই জিনিসগুলো মেজার করা হয় সেটার কথা বলা হচ্ছে, যেই আইটেমগুলো এই বাস্কেটে রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। আর ওয়েটেজ হচ্ছে কত কোয়ান্টিটির এবং কত প্রাইজের জিনিস এই বাস্কেটে রয়েছে সেটার কথা বলা হয়। তো যে কোনো বাস্কেটের টোটাল ওয়েটেজ ধরে নেওয়া হয় 100% এবং তারপর মেজার করা হয় দামে কি পরিবর্তন হলো। এখানে একটা গুরুত্বপূর্ণ এক্সাম ট্র্যাপ বন্ধুরা, খেয়াল রাখবে যে সিপিআই, পিপিআই এবং ডাব্লিউপিআই এগুলো কিন্তু এই ফিক্সড বাস্কেট কনসেপ্টটা ব্যবহার করা হয়। অর্থাৎ ফিক্সড কিছু গুডস অ্যান্ড সার্ভিসেস ধরে নেওয়া হয় এবং সেগুলো কত কনজিউম হয় কোয়ান্টিটি এবং প্রাইসের উপরে সেগুলোকে ওয়েটেজ অ্যাসাইন করা হয়। এবং প্রাইস কোন ইয়ারের ধরা হয়? হিস্টোরিক্যাল, যেটা বেস ইয়ার রয়েছে। বেস ইয়ার আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, এমন একটা ইয়ার যেখানে অর্থনৈতিক স্থিতি মোটামুটি স্টেবল ছিল এবং ইনফ্লেশন মিনিমাম বা মডারেট ছিল। তো সেই প্রাইসগুলোর ভিত্তিতে বর্তমানে সেগুলোর কোয়ান্টিটি কত কনজিউম করা হয় সেটা হচ্ছে এই ফিক্সড বাস্কেটের কনসেপ্ট, যেটা এই তিনটে ইন্ডিসিসে ব্যবহার করা হয়। তবে জিডিপি ডিফ্লেটারের ক্ষেত্রে কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জিং ওয়েটস বেসড অন কারেন্ট ইয়ার প্রোডাকশন ব্যবহার করা হয়। অর্থাৎ জিডিপি ডিফ্লেটারে আছে নমিনাল জিডিপি, যেখানে কারেন্ট প্রাইস এবং কারেন্ট কোয়ান্টিটি ধরা হয়। তো জিডিপি ডিফ্লেটারের বাস্কেটটা বছর বছর চেঞ্জ হয়, বাকিগুলোর কিন্তু হয় না। তো এটা মনে রাখবে, এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো চলো এবারে দেখে নিই এক এক করে এই ইন্ডিসেসগুলো কি রয়েছে এবং ইনফ্লেশন সেখান থেকে কিভাবে মাপা হয়। প্রথমে হচ্ছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। নামটা থেকে বুঝতে পারছো এই ইন্ডেক্সটা কাদের এক্সপেন্ডিচার ট্র্যাক করে? প্রডিউসারদের, যারা কোনো জিনিস উৎপাদন করে। তো প্রডিউসার প্রাইস ইন্ডেক্স ডোমেস্টিক প্রডিউসাররা যেই দামে জিনিসপত্র বিক্রি করে বাজারে সেই প্রাইসগুলোকে ট্র্যাক করে। পিপিআই বাস্কেটের মধ্যে গুডস এবং সার্ভিস, পণ্য এবং পরিষেবা দুটোই রয়েছে এবং যেই প্রাইসটা এখানে ধরা হয় সেটা এক নম্বর তো যেটা বললাম বেস ইয়ারের প্রাইস, কনস্ট্যান্ট প্রাইস যেটাকে বলা হয়, এবং দ্বিতীয়ত সেগুলো হচ্ছে এক্স ফ্যাক্টরি বা বেসিক প্রাইজেস। এক্স ফ্যাক্টরি বা বেসিক প্রাইজেস কি জিনিস হয় সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করেছিলাম, ভিডিও নাম্বার 20। তো বেসিক প্রাইজেস কি হয় সেটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করেছিলাম, ভিডিও নাম্বার 20। এটাকে এক্স ফ্যাক্টরি প্রাইসও বলা হয়, অর্থাৎ যেটা ফ্যাক্টর কস্ট রয়েছে সেটার সাথে আমরা যদি নেট প্রোডাকশন ট্যাক্সেস যুক্ত করি তাহলে আমরা পেয়ে যাব এই জিনিসগুলোর বেসিক প্রাইজেস। তো সেই বেসিক প্রাইজেসগুলোই পিপিআইতে কনসিডার করা হয়, যেটার মধ্যে প্রোডাকশন ট্যাক্সেস অলরেডি ইনক্লুডেড রয়েছে, কিন্তু প্রোডাক্ট ট্যাক্সেস কিন্তু ইনক্লুডেড নেই। এবং এটার বেস ইয়ার যেটা কনসিডার করা হয় বর্তমানে সেটা হচ্ছে 2022-2023 এর প্রাইসগুলো, এগুলোকেই কনস্ট্যান্ট প্রাইস হিসাবে মানা হয়। তো এই পিপিআই পাবলিশ করেন হচ্ছে অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, ডিপিআইআইটি বলা হয়। এটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে রয়েছে। অ্যাকচুয়ালি ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট এই পিপিআইটা পাবলিশ করেছে। 2006-এ প্রথমবার পিপিআই পাবলিশ করা হয়েছে। তিনটে পিপিআই সরকার অ্যাকচুয়ালি বের করেছে। একটা হচ্ছে আউটপুট পিপিআই, যেটা হচ্ছে ফ্যাক্টরি থেকে বেরোনোর পর এবং তার মধ্যে নেট প্রোডাকশন ট্যাক্সেস ইনক্লুড করে তারপর সেটা কত দামে বিক্রি হচ্ছে সেই জিনিসটা ট্র্যাক করা হয়। তার সাথে ইনপুট পিপিআইও একটা ট্রায়াল বেসিসে পাবলিশ করা হয়েছে 2026-এ, যেখানে ফ্যাক্টরির মালিকের প্রোডাকশন করতে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রেনিয়রশিপের পিছনে কত খরচা হলো সেই প্রাইসগুলো ট্র্যাক করা হয়। কিন্তু এটা ট্রায়াল বেসিসে করা হয়েছে, আগামী 5 বছর এটা চলবে বলে বলা হয়েছে। তার সাথে সার্ভিস পিপিআই, প্রথম দুটো গুডসের ক্ষেত্রে ছিল এবং তৃতীয়টা হচ্ছে সার্ভিসের জন্য, যেখানে বেসিক্যালি 7টা মেজর যে সার্ভিস সেক্টর রয়েছে, অর্থাৎ ব্যাংকিং, সিকিউরিটিজ ট্রানজাকশন, ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট অফ পেনশন ফান্ডস, রেলওয়ে, এয়ার, প্যাসেঞ্জার, টেলিকম, এই সার্ভিসেসগুলো নিয়ে সার্ভিস পিপিআইও পাবলিশ করা হয়েছে। তো এটা ভেরি রিসেন্ট, প্রথমবার পাবলিশ হয়েছে 2026-এ। ভবিষ্যতে নিশ্চয়ই এটা নিয়ে বিভিন্ন আপডেটস আসবে, কারেন্ট অ্যাফেয়ার্সে সেগুলো ট্র্যাক করতে হবে। স্ট্যাটিক কনসেপ্টটা তোমরা এই ভিডিওতে আশা করি বুঝলে। নেক্সট ইন্ডেক্স যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। তো এটা হোলসেলারদের পার্সপেক্টিভ থেকে জিনিসপত্রের দামে কি পরিবর্তন হলো সেটা ট্র্যাক করে, চেঞ্জ ইন হোলসেল প্রাইসে। তো এই বাস্কেটের মধ্যে
957 আইটেমস রয়েছে, যেগুলো শুধুমাত্র গুডস, সার্ভিসেস কিন্তু ডব্লিউপিআইতে কনসিডার করা হয় না। এখানেও কিন্তু সেই বেসিক প্রাইজেস, যেটাকে এক্স ফ্যাক্টরি প্রাইজেস বা এক্স মাইন প্রাইজেস বা এক্স মান্ডি প্রাইজেস বলা হয়। এক্স ফ্যাক্টরি যখন একটা জিনিস ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে, এক্স মাইন যখন একটা জিনিসের মাইনিং হচ্ছে, আর এক্স মান্ডি বলা হয় এগ্রিকালচারাল গুডসের ক্ষেত্রে। সেই প্রাইসেসগুলো এখানে ট্র্যাক করা হয়। ইনডাইরেক্ট ট্যাক্সেস কিন্তু এখানে এক্সক্লুডেড থাকে। ইনডাইরেক্ট ট্যাক্সেস বলতে যেগুলো প্রোডাক্ট ট্যাক্সেস রয়েছে, প্রোডাকশন নয়, প্রোডাক্ট ট্যাক্সেস রয়েছে, সেগুলো এখানে এক্সক্লুডেড থাকে, সেগুলোকে ধরা হয় না। এবং এটারও একটা বেস ইয়ার আছে, যেহেতু ফিক্সড বাস্কেট কনস্ট্যান্ট প্রাইসে ক্যালকুলেট করা হয়, এবং এটার বেস ইয়ার নির্ধারিত করা হয়েছে 2022-23 কার দ্বারা? অফিস অফ দ্য ইকোনমিক অ্যাডভাইজার, যেটা ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর আন্ডারে রয়েছে। তো সেম এজেন্সি যারা পিপিআই মেজার করে, তারাই কিন্তু ডাব্লিউপিআই মেজার করে। যাতে তোমাদের প্র্যাকটিক্যালি একটু আইডিয়া লাগে যে কেমন টাইপের ইন্ডেক্স পাবলিশ করা হয়, তার জন্য আমি অ্যাকচুয়াল স্ক্রিনশট ইনক্লুড করে দিয়েছি। তো মাফ করবে, এখানে লেখাগুলো প্রচণ্ডই ছোট, কারণ গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে নেওয়া, খুব একটা পাবলিক ফ্রেন্ডলি নয় এই ওয়েবসাইটগুলো। তো ডাব্লিউপিআই বাস্কেটে যেই কমোডিটিগুলো, গুডসগুলো কনসিডার করা হয়, সেগুলোর মেজর গ্রুপ হচ্ছে প্রাইমারি আর্টিকেলস, নেক্সট ফিউয়েল অ্যান্ড পাওয়ার, এবং লাস্টলি ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস। এই তিনটে মেজর গ্রুপ রয়েছে, যেগুলোর আন্ডারে এতগুলো আইটেম রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন আইটেমের কত ওয়েটেজ আছে এই বাস্কেটে, সেটা এখানে দেওয়া আছে, এবং প্রত্যেক মাসে বেস ইয়ারের প্রাইসের তুলনায় এগুলোর কত দাম বেড়েছে সেগুলো দেওয়া থাকে। তো বন্ধুরা, বেস ইয়ারে এই বাস্কেটটার টোটাল প্রাইস ধরে নেওয়া হয় 100 ইউনিটস, এবং সেই তুলনায় যে কোনো মাসে এই বাস্কেটটার প্রাইস কত বেড়েছে, ফর এক্সাম্পল এখানে 103.1 এই বাস্কেটটার প্রাইস দাঁড়িয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে ইনফ্লেশন 3.1% বেড়েছে। তো এভাবে করে মেজার করা হয়। এগুলো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, অনেকটাই কমপ্লিকেটেড, তোমাদের এক্সামের জন্য অত ডিটেলস বোঝার প্রয়োজন নেই। তবে যেটা লক্ষণীয় বিষয় বন্ধুরা, এই বাস্কেটে কিন্তু সবচেয়ে বেশি ওয়েটেজ রয়েছে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টের। দেখতেই পাচ্ছ 63.1% ওয়েটেজ রয়েছে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টের। তবে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টের আন্ডারে সাবগ্রুপস কিন্তু অনেকগুলো রয়েছে, এবং এই সাবগ্রুপের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি বা প্রাধান্য পায় হচ্ছে এই ফুড আর্টিকেলস, যেটার ওয়েটেজ 15.9%। তো এক্সামে এটা জিজ্ঞেস করতে পারে যে ডাব্লিউপিআই বাস্কেটে সবচেয়ে বেশি ওয়েটেজ কোন গ্রুপের? উত্তরটা হবে ম্যানুফ্যাকচার প্রোডাক্টসের। এবং সবচেয়ে বেশি ওয়েটেজ কোন আইটেমের? তো সেই ক্ষেত্রে হবে ফুড আর্টিকেলসের। খেয়াল রাখ, যদিও এক্সামে কিন্তু সরাসরি এই ফিগারগুলো তোমাদের জিজ্ঞেস করা হবে না, তবে ইকোনমি পড়ার ক্ষেত্রে বা পেপারের পাতাও তোমরা কিন্তু এই ডেটাগুলো দেখতে পারবে, তোমাদের সেগুলো বোঝা উচিত। অ্যান্ড ফাইনালি আমরা যেই ইনফ্লেশনের ইন্ডেক্স আমরা বুঝবো, সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো এই প্রাইস ইন্ডেক্সে অ্যাকচুয়ালি রিটেল প্রাইস বলতে যেই দামে আমরা সাধারণ মানুষরা, রিটেল কাস্টমার্সরা বাজার থেকে জিনিসপত্র আমরা কিনি, সেই প্রাইসের কথা বা সেই প্রাইসগুলো এখানে মেজার করা হয়। তো এখানেও সেই বাস্কেট কনসেপ্টটা অ্যাপ্লাই করে। তো সিপিআই বাস্কেটের মধ্যে 358 আইটেমসকে কনসিডার করা হয়েছে, তাদের মধ্যে গুডস এবং সার্ভিস দুটোই রয়েছে। রিটেল প্রাইসেস এখানে ট্র্যাক করা হয়, অর্থাৎ ফ্যাক্টরি বা ফ্যাক্টর প্রাইসের সাথে নেট প্রোডাকশন ট্যাক্সেস যুক্ত করে বেসিক প্রাইসেস বেরোলো, সেটার সাথে আবার নেট প্রোডাক্ট ট্যাক্সেস যুক্ত করে যেই প্রাইসটা ফাইনালি এন্ড কনজিউমার্সরা পে করছে, সেই প্রাইসটাকে ট্র্যাক করা হয়। তো ইনডাইরেক্ট ট্যাক্সেস এখানে ইনক্লুডেড থাকে, এবং এখানেও বেস ইয়ারের কনসেপ্টটা চলে। 2024-এ যেই সমস্ত প্রাইস ছিল জিনিসপত্রের, সেই ভিত্তিতে এই বাস্কেটটার টোটাল প্রাইস 100 ইউনিট হিসাবে ধরা হয়। তো এই সিপিআই ইন্ডেক্স পাবলিশ করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যেটা একটা এজেন্সি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা, এই সিপিআই ইন্ডেক্স কিন্তু অনেক টাইপের হয়, কারণ দেখো আমাদের গোটা দেশ বিবিধতায় ভরা। বিভিন্ন টাইপের কনজিউমার গ্রুপ কিন্তু একই টাইপের জিনিস কনজিউম করে না, যার জন্য বিভিন্ন টাইপের কনজিউমারকে আলাদা গ্রুপিং করে তাদের জন্য আলাদা বাস্কেট বানিয়ে সেগুলোর প্রাইস এখানে ট্র্যাক করা হয়। যেমন সিপিআইয়ের মেজর 3টে ডিভিশন, যেটা জেনারেল রিটেল সেক্টরে কত ইনফ্লেশন চলছে সেটা মাপার জন্য ব্যবহৃত হয়। প্রথমটা হচ্ছে সিপিআই রুরাল পাবলিশ করা হয়, নামটা থেকেই বুঝতে পারছো, একটা রুরাল হাউসহোল্ড, একটা গ্রামীণ এলাকাতে একটা ঘর গৃহস্থির যা কনজামশন থাকে সেটার ভিত্তিতে এই বাস্কেটটা বানানো, গ্রামের লোকজন কি কনজিউম করছে, এবং তাদের প্রাইস ইন্ডেক্সটা এখানে ক্যালকুলেট এবং পাবলিশ করা হয়। তারপরে হয় সিপিআই আরবান, নামটা থেকেই বুঝতে পারছো, আরবান সেক্টরে যত হাউস হোল্ডস রয়েছে তাদের কমন যে কনজামশন প্যাটার্ন রয়েছে সেটার ভিত্তিতে এই বাস্কেটটা বানানো হয় এবং প্রাইস ইন্ডেক্স পাবলিশ করা হয়। এবং তারপর এই দুটোকে মিলিয়ে পাবলিশ করা হয় সিপিআই কম্বাইন্ড, যেটার মধ্যে এই রুরাল এবং আরবান দুটোই রয়েছে। তো এই সিপিআই কম্বাইন্ডটাই অ্যাকচুয়ালি হেডলাইনে আমরা দেখতে পারি, যখন নিউজ পেপারে পাবলিশ করা হয় যে আমাদের ইনফ্লেশন 7%-এ বেড়েছে, 8%-এ বেড়েছে, তখন অ্যাকচুয়ালি সেই ফিগারটা কিন্তু সিপিআই কম্বাইন্ডই হয়। অর্থাৎ গোটা দেশে গ্রামীণ যত পপুলেশন রয়েছে এবং শহরে যত পপুলেশন রয়েছে, তাদের টোটাল কনজিউমার প্রাইস বাজারে কি চলছে সেটা হচ্ছে এই সিপিআই কম্বাইন্ড ক্যাপচার করে।
তার সাথে আবার আরেকটা টাইপের ক্লাসিফিকেশনও করা হয় এই সিপিআই এর। অলরেডি বললাম প্রথমটা তো বেসড অন লোকেশন, আরবান এরিয়াতে আছে, রুরাল এরিয়াতে আছে, এবং দুটোকে মিলিয়ে কম্বাইন্ড সিপিআইও পাবলিশ করা হয়। কিন্তু তার সাথে আবার আরেকটা সিপিআই পাবলিশ করা হয় যেটা স্পেসিফিক্যালি ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। যে কোনো ইন্ডাস্ট্রি, সেটা গভর্নমেন্ট সেক্টর হোক কি প্রাইভেট সেক্টর হোক, সেখানে যারা কাজ করে তাদের কনজাম্পশন প্যাটার্নটা কিন্তু কিছুটা ইউনিফর্ম, আবার কিছুটা বিবিধতাও রয়েছে। তো তাদের জন্য আলাদা সিপিআই পাবলিশ করা হয় যেটাকে সিপিআই আইডব্লিউ বলা হয়। আবার যারা এগ্রিকালচারাল লেবার্স রয়েছে, এগ্রিকালচার সেক্টরে কাজ করে, তাদের জন্য আবার আলাদা সিপিআই পাবলিশ করা হয়, সিপিআই এএল। এবং যারা রুরাল লেবারার্স রয়েছে, সবাই যারা গ্রামে থাকে তারা কিন্তু এগ্রিকালচার সেক্টরেই যে কাজ করে তেমনটা নয়। তো যারা রুরাল লেবারার্স রয়েছে তাদের জন্য আলাদা একটা সিপিআই পাবলিশ করা হয়। তো সিপিআই আরবান, রুরাল এবং কম্বাইন্ড এটা পাবলিশ করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যেটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে। আর বাকি তিনটে পাবলিশ করে লেবার ব্যুরো আন্ডার দ্য মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। বেস ইয়ার কারেন্টলি এটা সবচেয়ে আপডেটেড 2024-কে বেস ইয়ার ধরা হয়েছে, যখন 100% ওয়েটেজ এদের বাস্কেটের ধরা আছে। তবে সিপিআই ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার এটা 2016-কে নিজের বেস ইয়ার মানে, সিপিআই এএল 2019-কে নিজের বেস ইয়ার মানে, এবং সিপিআই রুরাল পাবলিশ করা হয় বেস ইয়ার 2019-কে ধরে। তো এগুলো প্রত্যেকটা ইন্ডেক্স পাবলিশ করার পিছনে পারপাস আছে। যেমন এই তিনটে মেইনলি আরবিআই নিজের মনিটারি পলিসি ডিসাইড করার জন্য ব্যবহার করে। ইন্ডিয়ার যে ইনফ্লেশনের টার্গেট রয়েছে 2 to 6% ব্যান্ডের মধ্যে আমাদের ইনফ্লেশনকে ম্যানেজ করতে হয়, সেই ম্যানেজমেন্টটা করতে গিয়ে যে পলিসিগত বিষয়, সেটা আরবিআই এই তিনটে ইন্ডেক্স দেখে করে থাকে। তবে সিপিআই আইডব্লিউ এরও আলাদা ইউটিলিটি রয়েছে। যারা অর্গানাইজ সেক্টরে কাজ করে, পাবলিক বা প্রাইভেট, তাদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স অর্থাৎ মহার্ঘ ভাতা, মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য কত মহার্ঘ ভাতা তাদের দেওয়া হবে সেটা ডিসাইড করার জন্য সরকার এই সিপিআইটা দেখে। আর সিপিআই এএল এর পারপাস হচ্ছে এগ্রিকালচার সেক্টরে যারা লেবার রয়েছে তাদের মিনিমাম ওয়েজেস কত হওয়া উচিত সেটা ডিসাইড করার জন্য সরকার ব্যবহার করে। আবার সিপিআই আরএল যেটা রয়েছে সেটা হচ্ছে রুরাল এরিয়াতে মিনিমাম ওয়েজেস কত হওয়া উচিত, এবং সেখানে বিভিন্ন সামাজিক সুরক্ষার জন্য যে নীতিগুলো রয়েছে, যেমন আগে ছিল মনরেগা, এখন ভিবি জি রামজি, সেগুলোতে মিনিমাম ওয়েজেস কত দেওয়া হবে সেটা ডিসাইড করার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, তোমরা যাতে প্র্যাকটিক্যালি বুঝতে পারো এই ডেটাগুলো অ্যাকচুয়ালি কেমনভাবে পাবলিশ হয়, সেটার জন্য আমি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে একটা স্ক্রিনশট তোমাদের দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা সিপিআই রুরাল, আরবান এবং কম্বাইন্ডের ডেটা কেমনভাবে পাবলিশ হয়, এবং ওটার আন্ডারে কি কি ডিভিশনস রয়েছে সেগুলো এভাবে করে পাবলিশ করা হয়। লক্ষণীয় বিষয় আবারও, সবচেয়ে বেশি ওয়েটেজ সিপিআই বাস্কেটে যেটা রয়েছে, বিশেষ করে সিপিআই কম্বাইন্ডে যেটা রয়েছে, সেটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ আইটেমসে 36.7% ওয়েটেজ দেওয়া হয়েছে ফুড অ্যান্ড বেভারেজেসকে। সো ফাইনালি এই চারটে ইনফ্লেশন মেজার করার মেজারমেন্টগুলোকে আমরা অ্যাট এ গ্ল্যান্স কম্পেয়ার করব। সো আ মেগা কম্প্যারিজন বিটুইন জিডিপি ডিফ্লেটার, পিপিআই, ডব্লিউপিআই অ্যান্ড সিপিআইসি। তো জিডিপি ডিফ্লেটার পার্সপেক্টিভ যাদের মেজার করে সেটা হচ্ছে ডোমেস্টিক প্রোডাকশন বা ডোমেস্টিক প্রডিউসারদের। ওভারঅল আমাদের ডোমেস্টিক প্রোডাকশন কত হলো এবং সেটা ফাইনালি মার্কেটে কত দামে বিক্রি হলো। পিপিআই সেখানে প্রডিউসারের পার্সপেক্টিভটা দেখায়, যেটা আউটপুট পিপিআই রয়েছে সেটা এটা দেখায় যে প্রডিউসাররা কত দামে জিনিসপত্র বাজারে বিক্রি করতে পারছে, আর যেটা ইনপুট পিপিআই রয়েছে সেটা এটা দেখায় যে একটা প্রডিউসারের লাগত কত। ডব্লিউপিআই সেখানে হোলসেলারদের পার্সপেক্টিভ দেখায়, হোলসেলাররা কত দামে জিনিসপত্র কিনছে, এবং সিপিআইসি আলটিমেট যারা কনজিউমার রয়েছে তারা কত দামে বাজার থেকে জিনিসপত্র কিনতে পারছে সেই প্রাইসটা দেখায়। নেক্সট কোনটাতে কি মেজার করা হয়? তো জিডিপি ডিফ্লেটারে ওভারঅল আমাদের ডোমেস্টিক্যালি প্রডিউসড ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস মার্কেটে কত দামে বিক্রি হচ্ছে সেটা দেখানো হয়। পিপিআই এর ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক প্রডিউসাররা তাদের গুডস অ্যান্ড সার্ভিসেসের জন্য কত বেসিক প্রাইসেস তারা পাচ্ছে সেটা আমরা বুঝতে পারি। ডব্লিউপিআইতে প্রথমবার হোলসেল রেটে বা বাল্কে গুডস যখন বিক্রি হচ্ছে সেটা কত দামে বিক্রি হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। এবং সিপিআইসি দেখলে এন্ড কনজিউমাররা কত দামে জিনিসপত্র পাচ্ছে, পণ্য এবং পরিষেবা কত দামে পাচ্ছে সেটা আমরা বুঝতে পারি। কভারেজ যদি বলা হয়, জিডিপি ডিফ্লেটারের মধ্যে সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেস, টোটাল ডোমেস্টিক ফাইনাল আউটপুট যত প্রোডাকশন হচ্ছে সবকিছু ইনক্লুডেড থাকে। পিপিআইতেও গুডস অ্যান্ড সার্ভিসেস ইনক্লুডেড থাকে। ডব্লিউপিআইতে শুধুমাত্র গুডস ইনক্লুডেড থাকে, সার্ভিস কিন্তু এখানে থাকে না। আর সিপিআইসিতে গুডস অ্যান্ড সার্ভিসেস দুটোই কিন্তু ইনক্লুডেড থাকে। পাবলিশ কোন এজেন্সি করে? জিডিপি ডিফ্লেটার এনএসও অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস পাবলিশ করে থাকে। পিপিআই এবং ডব্লিউপিআই দুটোই হচ্ছে অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার পাবলিশ করে। আর সিপিআইসি আবারও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস আন্ডার এমও এসপিআই পাবলিশ করে থাকে। নেক্সট পয়েন্টস অফ কম্প্যারিজন ইনক্লুডস, তো জিডিপি ডিফ্লেটারের মধ্যে সিগজেম অর্থাৎ হাউসহোল্ড কনজাম্পশন, টোটাল ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের স্পেন্ডিং এবং এক্সপোর্ট ইনক্লুডেড থাকে। পিপিআইয়ের মধ্যে ডোমেস্টিক গুডস, ডোমেস্টিক সার্ভিসেস এবং বিভিন্ন ক্যাপিটাল এবং ইন্টারমিডিয়েট গুডস ইনক্লুডেড থাকে। ডব্লিউপিআইয়ের মধ্যে ডোমেস্টিক গুডস এবং সিলেক্টেড কিছু ইম্পোর্টেড বাল্ক কমোডিটিস ইনক্লুডেড থাকে।
আর সিপিআইসিতে ডোমেস্টিক গুডস থাকে, কনজিউমার সার্ভিসেস থাকে, আর যেই সমস্ত ইম্পোর্টেড কনজিউমার গুডস বা সার্ভিস আমাদের কনজিউমাররা পাবলিশ করে সেটা থাকে। এক্সক্লুড কি কি থাকে? জিডিপি ডিফ্লেটারের মধ্যে সমস্ত ইম্পোর্টেড করা আইটেম বাদ থাকে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট শুধুমাত্র ইন্ডিয়ান টেরিটরিতে যেই জিনিসগুলোর প্রোডাকশন হয়েছে সেগুলোকে কাউন্ট করে। পিপিআই ক্ষেত্রে এখানেও সমস্ত ইম্পোর্টস বাদ থাকে। হোলসেলার বা রিটেলাররা নিজেদের প্রফিট যেটা ইনক্লুড করে বিক্রি করে সেটা এখানে এক্সক্লুডেড থাকে, এবং প্রোডাক্ট ট্যাক্সেসও এক্সক্লুডেড থাকে। ডাব্লিউপিআই এর ক্ষেত্রে এক্সক্লুডেড থাকে সমস্ত সার্ভিসেস, এবং এই রিটেলাররা যত দামে বিক্রি করে তাদের প্রফিট মার্জিন সেটা এক্সক্লুডেড থাকে। তার সাথে তাদের উপরে যেই ট্যাক্সটা লাগে অর্থাৎ প্রোডাক্ট ট্যাক্সেস সেটা এক্সক্লুডেড থাকে। আর সিপিআইসির ক্ষেত্রে ক্যাপিটাল গুডস বা ইন্টারমিডিয়েট গুডস এখানে এক্সক্লুডেড থাকে। এখানে শুধুমাত্র ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা কনজিউমাররা কিনে থাকে ফর পার্সোনাল কনজাম্পশন সেটা ইনক্লুডেড থাকে। তাই ক্যাপিটাল বা ইন্টারমিডিয়েট গুডস এখানে এক্সক্লুডেড, এবং তার সাথে সাথে এক্সপোর্টস যেটা বিদেশিরা কনজিউম করছে সেটা এক্সক্লুডেড থাকে। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, বাস্কেট বা ওয়েটস। তো জিডিপি ডিফ্লেটারে চেঞ্জিং বা ইমপ্লিসিট বাস্কেট থাকে। জিডিপি ডিফ্লেটার ক্যালকুলেট করার জন্য আলাদা কোনো বাস্কেট গঠন করা হয় না। জিডিপি ক্যালকুলেট করা হয় যেটাতে আমাদের দেশে সমস্ত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস যেগুলো ডোমেস্টিক্যালি প্রডিউস হয়েছে সেগুলো ইনক্লুডেড থাকে, সেখান থেকেই জিডিপি ডিফ্লেটার বের করা হয়। পিপিআই, ডাব্লিউপিআই এবং সিপিআইসির ক্ষেত্রে তিনটেতেই কিন্তু ফিক্সড বাস্কেট থাকে। পিপিআই এর ফিক্সড বাস্কেটের মধ্যে প্রডিউসাররা যেই দামে জিনিসপত্র বিক্রি করে সেটা সেই দামগুলো থাকে। ডাব্লিউপিআই এর ক্ষেত্রে হোলসেলাররা যেই দামে কেনে সেই দামগুলো থাকে, আর সিপিআইসির ক্ষেত্রে কনজিউমাররা যেই দামে কেনে জিনিসপত্র, যেই জিনিসগুলো কেনে সেগুলো থাকে। বেস ইয়ার জিডিপি ডিফ্লেটারের ক্ষেত্রে 2022-23 ফিনান্সিয়াল ইয়ার, পিপিআই এর ক্ষেত্রে 2022-23 ফিনান্সিয়াল ইয়ার, ডাব্লিউপিআই এর ক্ষেত্রেও সেম। সিপিআইসির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আপডেটেড 2024 কে বেস ইয়ার কনসিডার করা হয়। মেইন ইউজ এগুলোর কি? জিডিপি ডিফ্লেটার ওভারঅল আমাদের দেশে কত ইনফ্লেশন চলছে সেটা মেজার করার জন্য ব্যবহার করা হয়, বা রিয়েল জিডিপির তুলনায় নমিনাল জিডিপি কতটা বাড়লো অর্থাৎ শুধুমাত্র কোয়ান্টিটি কতটা বাড়লো, কিপিং দ্য প্রাইস কনস্ট্যান্ট, সেটা তুলনা করার জন্য ব্যবহার করা হয়। পিপিআই এর ক্ষেত্রে প্রডিউসারদের লাগত একটা জিনিস প্রডিউস করতে তাদের কত খরচা হচ্ছে সেটা ট্র্যাক করা হয়, আবার তারা সেই খরচার তুলনায় কত দামে তারা বিক্রি করছে হোলসেলারদের কাছে সেটা ট্র্যাক করা হয়। এটা আর্লি মনিটরিং সিস্টেম, অর্থাৎ কনজিউমারদের কাছে পৌঁছতে জিনিসের দাম কত বাড়তে পারে সেটার একটা আর্লি ওয়ার্নিং সাইন ডিটেক্ট করার জন্য পিপিআই ট্র্যাক করা হয়। ডাব্লিউপিআই এর ক্ষেত্রে হোলসেল মার্কেটে, পাইকারি মার্কেটে কত টাকাতে জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং আবারও কনজিউমারদের কাছে পৌঁছানোর আগে কতটা দাম বাড়লো সেটা ট্র্যাক করার জন্য ব্যবহার করা হয়। আর সিপিআইসিতে আলটিমেটলি এটা হেডলাইন রিটেল ইনফ্লেশন, যারা হাউস হোল্ডস রয়েছে তারা আলটিমেটলি কত দামে জিনিসপত্র কিনতে পাচ্ছে, বাজারে কত দামে ফাইনাল কনজিউমারের কাছে বিক্রি হচ্ছে সেটা ট্র্যাক করার জন্য ব্যবহার করা হয়। ফ্রিকোয়েন্সি বা রিলিজ ল্যাগ, জিডিপি ডিফ্লেটার কোয়ার্টারলি পাবলিশ করা হয়, অ্যানুয়ালি পাবলিশ করা হয়। পিপিআই এর ক্ষেত্রে এটা মান্থলি পাবলিশ করা হয়, আউটপুট পিপিআইটা মান্থলি পাবলিশ করা হয়, আর সার্ভিস পিপিআইটা কোয়ার্টারলি পাবলিশ করা হয়। ডাব্লিউপিআই এবং সিপিআইসি দুটোই কিন্তু মান্থলি পাবলিশ করা হয়। এবং এই চারটে মেজার্স অফ ইনফ্লেশনের মধ্যে ফাইনাল ডিফারেন্সটা হচ্ছে একই ইকোনমিকে তারা মেজার করছে হাউএভার ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে। জিডিপি ডিফ্লেটার ওভারঅল ইকোনমিকে একটা ম্যাক্রো লেন্স থেকে দেখে ডোমেস্টিক্যালি প্রডিউসড ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের দাম কতটা বেড়েছে সেটা দর্শাতে পারে। সেটার মধ্যে সমস্ত কিছু চলে আসে সিগজেম। খেয়াল রাখবে, পিপিআই প্রডিউসারের সাইডটা ভাবে বা প্রডিউসারের সাইডটা দেখে। ফর এক্সাম্পল, একটা স্টিলের ফ্যাক্টরিতে যদি স্টিল প্রোডাকশন হচ্ছে, সেই স্টিলের যে র ম্যাটেরিয়ালস সেগুলো কত দামে বিক্রি হচ্ছে এবং আলটিমেটলি সেই স্টিলটা প্রডিউসাররা কত দামে বিক্রি করতে পারছে, এই ব্যাপারগুলো ট্র্যাক করার জন্য পিপিআই বেস্ট। ডাব্লিউপিআই যখন ফার্স্ট টাইম বাল্কে সেল হচ্ছে, হোলসেলারদের কাছে যখন ফার্স্ট টাইম সেল হচ্ছে সেটা কত দামে হচ্ছে সেটা ট্র্যাক করার জন্য, এবং সিপিআই হচ্ছে আলটিমেটলি হাউস হোল্ডদের কাছে কত দামে জিনিসটা পৌঁছচ্ছে সেটা ট্র্যাক করার জন্য। আমি যদি বাজার থেকে একটা মোবাইল কিনছি বা প্রেসার কুকার কিনছি, সেটা কত দামে আমি কিনতে পারবো সেটা ট্র্যাক করার জন্য। আবারও বলছি, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এই সিপিআইসিটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কেন কি, এটার উপরেই আমরা আমাদের ডেইলি খরচা বা মান্থলি খরচা বা অ্যানুয়াল খরচা আমরা বাজেটিং করতে পারি। তো ওভারঅল ইকোনমিতে কত ইনফ্লেশন চলছে, প্রডিউসারদের সেক্টরে কত ইনফ্লেশন চলছে, হোলসেলারদের সেক্টরে কত ইনফ্লেশন চলছে এবং কনজিউমারদের সেক্টরে কত ইনফ্লেশন চলছে, এই ডিফারেন্ট স্টেজে কত ইনফ্লেশন চলছে সেটা যাচাই করার জন্য এই চারটে ইন্ডিকেটার্স ব্যবহার করা হয়। এই কনসেপ্টগুলো রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ এক্সাম ট্র্যাপস যাতে তোমরা ফাঁদে না পড়ো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, যদি এমন জিজ্ঞেস করে যে ইম্পোর্টেড ক্রুড অয়েল এক্সপেন্সিভ হয়ে গেছে। আমরা জানি যে আমাদের দেশে কিন্তু ক্রুড অয়েল খুব একটা পাওয়া যায় না, মেইনলি আমরা ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট থাকি। তো সেই ক্রুড অয়েলের ইম্পোর্ট প্রাইস যদি বেড়ে গেছে তাহলে সেটা কিভাবে বা কোথায় রিফ্লেক্ট করবে? তো বন্ধুরা, ক্রুড অয়েল যে কোনো জিনিসেই লাগে, যানবাহনের ক্ষেত্রে যে কোনো মেশিনারি চালানোর জন্যই প্রয়োজন হয়। তো অবভিয়াসলি ক্রুড অয়েলের দাম বাড়লে সমস্ত জিনিসের দামই বেড়ে যাবে। তো সিপিআই এর ক্ষেত্রে সেটা রিফ্লেক্ট করবে, ডাব্লিউপিআই এর ক্ষেত্রে সেটা রিফ্লেক্ট করবে, কারণ ডিরেক্টলি এরা কিন্তু ইম্পোর্টেড আইটেমস যেগুলো কনজিউমাররা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কনজিউম করছে বা
হোলসেলাররা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কনজিউম করছে সেটা কিন্তু মেজার করে। হাউএভার জিডিপি ডিফ্লেটার কিন্তু ইম্পোর্ট করা জিনিসকে বাদ দিয়ে দেয়, তার প্রাইসগুলো কিন্তু কনসিডার করে না। তো ডাইরেক্টলি কিন্তু ক্রুড অয়েলের এক্সপেন্সিভ প্রাইস মানে ক্রুড অয়েলের ইম্পোর্টের ক্ষেত্রে ইনফ্লেশন জিডিপি ডিফ্লেটারকে এফেক্ট করবে না। তবে হ্যাঁ, ক্রুড অয়েল নিয়ে আমরা কোনো জিনিসের ডোমেস্টিক প্রোডাকশন করছি এবং সেগুলোর কস্ট, ইনপুট কস্ট বেড়ে গেছে, সেটা অবভিয়াসলি জিডিপি ডিফ্লেটারে রিফ্লেক্ট করবে। তো ইনডাইরেক্টলি করবে, ডাইরেক্টলি করবে না, যেমন সিপিআই এবং ডাব্লিউপিআই এর ক্ষেত্রে করবে। নেক্সট এক্সাম ট্র্যাপ, ইম্পোর্টস ভার্সেস ডোমেস্টিক আউটপুট। তো বন্ধুরা, সিপিআই এর মধ্যে কিন্তু কিছু ইম্পোর্টেড কনজাম্পশন গুডস রয়েছে, মানে ক্যাপিটাল গুডস বা ইন্টারমিডিয়েট গুডস নয়, কনজাম্পশন গুডস যেটা রয়েছে, অর্থাৎ ঘর গৃহস্থিতে সেটা কনজিউম করা হয়, যেমন ইলেকট্রনিক আইটেম, ফোন টোন ধরে নাও, এডিবল অয়েল, অলিভ অয়েল ইত্যাদি, সেগুলো কিন্তু সিপিআইতে রিফ্লেক্ট করে। হাউএভার জিডিপি ডিফ্লেটারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যেগুলো ডোমেস্টিক্যালি প্রডিউসড আউটপুট রয়েছে সেগুলোকে কনসিডার করা হয়। ডিরেক্টলি ইম্পোর্টেড জিনিস কিন্তু জিডিপি ডিফ্লেটার মেইনলি জিডিপিতে এফেক্ট ফেলে না। নেক্সট এক্সাম ট্র্যাপ, ডাব্লিউপিআই একমাত্র ইন্ডেক্স যেখানে সার্ভিসেস কিন্তু একেবারেই ইনক্লুড করা থাকে না। বাকি সমস্তগুলোতেই সিপিআই, জিডিপি ডিফ্লেটার বা পিপিআই, সেখানে কিন্তু সার্ভিসটাও কাউন্ট করা হয়। হ্যাঁ, পিপিআই এর ক্ষেত্রে সেটা আলাদা ইন্ডেক্স পাবলিশ করা হয় আপাতত। তো তাহলে বন্ধুরা, আজকে যেই টপিকগুলো আলোচনা করার কথা ছিল তার মধ্যে আমরা এই 4টে টপিক এখন কমপ্লিট করলাম। 1 মিনিট পজ করে নাও, একটু রিচার্জ এবং রিফ্রেশ হয়ে নাও, তারপর নেক্সট সেকশনে যাও। আচ্ছা, তো বন্ধুরা, একটা জিনিস আমরা যেটা বুঝতে পারলাম, বিশেষ করে যখন আমরা ডাব্লিউপিআই ইন্ডেক্সটা দেখলাম এবং সিপিআই ইন্ডেক্সটা দেখলাম, সেখানে দুটো জিনিস যেটা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, প্রথমটা হচ্ছে ফুড এবং দ্বিতীয়টা হচ্ছে ফিউয়েল। তো ফুড এমন একটা জিনিস যেটা আমাদের ফিউয়েল, যে কোনো লিভিং থিংসের ফিউয়েল, এবং ফিউয়েল এমন একটা জিনিস যেটা মেশিনগুলোর ফিউয়েল। তো এই দুটোই হচ্ছে যে কোনো গুডস বা সার্ভিস উৎপাদন করার জন্য অত্যন্ত আবশ্যক। কিন্তু এই দুটোরই প্রবলেম হচ্ছে যে এগুলো হাইলি ভলাটাইল, বা এদের প্রাইসগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, কমতে বাড়তে থাকে। যদি ফুড প্রাইসেসের কথা বলি, আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার মেইনলি মনসুন ডিপেন্ডেন্ট, তার জন্য বৃষ্টিপাত কত হচ্ছে বা ওয়েদার বা ক্লাইমেট কেমন আছে তার উপরে এই ফুড প্রাইসেস কিন্তু খুব ডিপেন্ড করে। একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মিসম্যাচ সবসময় চলতে থাকে। ফিউয়েলের ক্ষেত্রেও একই জিনিস, যেহেতু আমরা মেইনলি ফিউয়েল ইম্পোর্ট করি, বিশেষ করে মিডিল ইস্টার্ন কান্ট্রি থেকে, তো সেই জায়গাটা অত্যন্ত আনস্টেবল একটা রিজন, যুদ্ধ ইত্যাদি লেগে থাকে এবং যার জন্য প্রাইসেস কিন্তু খুব তাড়াতাড়ি আপ অ্যান্ড ডাউন হতে থাকে। তো এত গুরুত্বপূর্ণ দুটো জিনিস, কিন্তু এদের প্রাইস কিন্তু হাইলি ভোলাটাইল, খুব কম টাইমের মধ্যে স্পাইক করে যেতে পারে, আবার কম হয়ে যেতে পারে, এবং দুটোতেই কিন্তু গভর্নমেন্টের লিমিটেড অপশনস থাকে। বৃষ্টিপাত যদি কম হয়েছে, গভর্নমেন্টের পলিসিগত মেজার্সও কতটাই আর সেটা সলভ করে নেবে। তেমনি ফিউয়েলের যদি ক্রাইসিস হয়েছে, সাপ্লাই সাইড শক হয়েছে, গভর্নমেন্ট আবারও কতটাই সেটা ম্যানেজ করে নেবে। তাই জন্য বন্ধুরা, এই ডাব্লিউপিআই এবং সিপিআই দুটো আলাদা করে ফুড প্রাইসগুলোকে ট্র্যাক করে। আলাদাভাবে একটা ডাব্লিউপিআই ফুড ইন্ডেক্স পাবলিশ করা হয়, যেটা মেইন যে ডাব্লিউপিআই রয়েছে সেখান থেকে শুধুমাত্র ফুড আর্টিকেলস এবং ম্যানুফ্যাকচার্ড ফুড প্রোডাক্টসগুলোকে বাছাই করে এই ইন্ডেক্সটা বানানো। এবং সিএফপিআই অর্থাৎ কনজিউমার ফুড প্রাইস ইন্ডেক্স, সেটাতেও কিন্তু মেইন যে সিপিআইটা রয়েছে কম্বাইন্ড, সেখান থেকে ফুড অ্যান্ড বেভারেজের প্রাইসটাকে এক্সট্র্যাক্ট করে বানানো হয়। হাইলি ভোলাটাইল সেক্টর, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। খাবারের দাম বেড়ে যাওয়া সবাইকেই এফেক্ট করে, বিশেষ করে আম জনতা, এবং তার মধ্যে যারা মার্জিনালাইজড অ্যান্ড পুয়ার সেকশনস রয়েছে তাদেরকে তো ভারীভাবে এফেক্ট করে। তাই জন্য গভর্নমেন্ট কড়া নজর রাখে এই ফুড প্রাইসের উপরে, যার জন্য আলাদাভাবে এই দুটো ইন্ডেক্স পাবলিশ করা হয়। তো আরেকটা টপিক আমাদের তাহলে কভার হয়ে গেল, এই স্পেশালাইজড প্রাইস ইন্ডিসেস। নেক্সট আমরা বুঝবো ইনফ্লেশনের কিছু গুরুত্বপূর্ণ অ্যাগ্রেগেটস। এগুলো কিন্তু আলাদা কোনো ইন্ডেক্স নয় বন্ধুরা, এগুলো ওই ইন্ডেক্স থেকেই কোন কোন ফিগারগুলো সরকার কনসিডার করছে কোন কোন বিষয়ের জন্য সেটা আমরা বুঝবো। তো প্রথমে হেডলাইন ইনফ্লেশন ভার্সেস কোর ইনফ্লেশন। হেডলাইন ইনফ্লেশন, নামটা থেকে বুঝতে পারছো, সহজ ভাষায় নিউজ পেপারের হেডলাইন্সে যেই ইনফ্লেশনটা আসে। তো এটা র ওভারঅল ইনফ্লেশনের ফিগার, যেটা মেইনলি কনজিউমারদের এফেক্ট করে, পাবলিককে রিপোর্ট করা হয় এবং সিপিআইসির উপরে এটা বেসড। এই হেডলাইন ইনফ্লেশনটাই আমাদের কনজিউমারদের সবচেয়ে বেশি এফেক্ট করে। তো এটার মধ্যে ফুড এবং এনার্জি, যেটা রিটেল কনজিউমার্সরা কনজিউম করে, সেটা কিন্তু ইনক্লুডেড থাকে। তবে যেমন বললাম, এই ফুড এবং এনার্জি ফিউয়েল এটা কিন্তু হাইলি ভোলাটাইল সেক্টর, যেটাতে দাম যদি বেড়ে যায় গভর্নমেন্টের অপশন অনেকটা লিমিটেড থাকে। তাই জন্য এগুলোকে বাদ দিয়ে পাবলিশ করা হয় কোর ইনফ্লেশন, যেটা হেডলাইন ইনফ্লেশন থেকে এই ফুড এবং ফিউয়েল এক্সক্লুড করে পাবলিশ করা হয়। কোর ইনফ্লেশন দেখে সরকার মনিটারি পলিসি ফিক্স করে। কারণ দেখো, এই ফুড আর এনার্জি অ্যান্ড ফিউয়েল সেক্টরে যদি ইনফ্লেশন আসে, এগুলোকে ফিক্স করার অপশনস কিন্তু সরকারের ক্ষেত্রে অনেকটাই লিমিটেড। ফুডের প্রাইসেস অনেকটা মাদার নেচারের উপরে ডিপেন্ডেন্ট, এনার্জি আর ফিউয়েলের প্রাইসেস
অনেকটা ইন্টারন্যাশনাল সিচুয়েশনের উপরে ডিপেন্ডেন্ট। তো এগুলো বাদে যেই জিনিসগুলো সিপিআইতে রয়েছে সেগুলো কিন্তু অনেকটা আমাদের ডোমেস্টিক প্রোডাকশনের উপরে ডিপেন্ডেন্ট। তো সরকার বাকি জিনিসগুলোতে অনেক রকম পলিসিগত ফিক্স করতে পারে যদি সেই সেক্টরে দাম বাড়ছে। তাই জন্য এই শর্ট টার্ম ফুড বা ফুয়েলের প্রাইস টাইস বেড়ে গেছে, এগুলোকে বাদ দিয়ে একটু লং টার্মে যেই জিনিসগুলোতে ইনফ্লেশন চলছে সেগুলো ট্র্যাক করার জন্য সরকার এই কোর ইনফ্লেশনের ফিগার ব্যবহার করে। তবে আবারও বন্ধুরা, এই কোর ইনফ্লেশনের মধ্যে একটা জিনিস যেটা ইনক্লুডেড থাকে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনের একটা সাবগ্রুপ, যেটার আন্ডারে রিটেল ভেহিকেলে যেই ফিউয়েলগুলো ব্যবহৃত হয়, রিটেল ভেহিকেল বলতে যানবাহনে যেই ফিউয়েলগুলো ব্যবহৃত হয়, পেট্রোল, ডিজেল বা বিভিন্ন লুব্রিকেন্ট, সেটাও কিন্তু কোর ইনফ্লেশনে ইনক্লুডেড থাকে, যেহেতু এটা কনজিউমারদের এফেক্ট করে। এখন অবভিয়াসলি এগুলো আলটিমেটলি ক্রুড অয়েলের বিভিন্ন প্রোডাক্ট, যেটা অবধারিত আবারও সেই ইম্পোর্টেড ক্রুড অয়েলের উপরে ডিপেন্ডেন্ট। তো তাই জন্য কোর ইনফ্লেশন থেকে এগুলোর এফেক্টগুলোকে রিমুভ করে দিয়ে রিফাইন্ড কোর ইনফ্লেশন সরকার দেখে। হেডলাইন ইনফ্লেশন থেকে ফুড আর ফিউয়েল অর্থাৎ কোর ইনফ্লেশনে যেগুলো এক্সক্লুড করা হয় সেগুলো বাদ দিয়ে দিল। তার সাথে পেট্রোল, ডিজেল এবং লুব্রিকেন্টস যেগুলো রিটেল ভেহিকেলে ব্যবহৃত হয় সেগুলোকে আবার যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে রিফাইন্ড কোর সিপিআই আমরা পেয়ে যাই। এই তিনটেই হেডলাইন ইনফ্লেশন, কোর ইনফ্লেশন এবং রিফাইন্ড কোর ইনফ্লেশন এর বেস হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড। স্পেসিফিক্যালি গ্লোবাল অয়েল প্রাইস ভোলাটিলিটির এফেক্টটাকে পুরোপুরি বাদ দিয়ে দেখা হয় বাকি কনজিউমার সেক্টরগুলোতে কত ইনফ্লেশন চলছে। অ্যান্ড উইথ দ্যাট আমরা আজকের আলোচনার সমস্ত বিষয় কভার করে ফেললাম। আজকের ভিডিওটা কিন্তু আগের ভিডিওগুলোর তুলনায় অনেকটাই অ্যাডভান্স ছিল, এই অর্থে যে আজকের ভিডিওটা বোঝার জন্যে তোমাদের কিন্তু আগের অনেক ইকোনমিক বেসিক কনসেপ্টস তোমাদের বুঝতে হবে, যেগুলো আমি এর আগের ভিডিওতে কভার করে দিয়েছি। ইনফ্লেশন আলোচনা করতে গিয়ে অনেক কিছুর কথা আসলো, যেমন জিডিপি, বেসিক প্রাইসেস, ফ্যাক্টর প্রাইসেস, মার্কেট প্রাইসেস, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, ইন্টারমিডিয়েট গুডস অ্যান্ড সার্ভিসেস, র মেটেরিয়ালস, এমন অনেক জিনিসের কথা কিন্তু আসলো, যেগুলো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম এখানে। তবে এগুলো ভালো মতো বুঝতে, বিশেষ করে একটা বিগিনারকে, আমার আগের ভিডিওগুলো এই প্লেলিস্টে কিন্তু দেখে নেবে, তাহলে তোমরা এই আজকের আলোচনাটা কমপ্লিটলি বুঝতে পারবে। চলো তাহলে আজকের আলোচনা থেকে আমরা কিছু কোয়েশ্চেন্স দেখে নিই। প্রত্যেকটা কোয়েশ্চেন স্ক্রিনে আসার সাথে সাথে তোমরা ভিডিওটা পজ করবে, ভালো করে কোয়েশ্চেনটা পড়বে, নিজেরা উত্তরটা ভাবার চেষ্টা করবে এবং কমেন্ট সেকশনে লিখে দেবে, তারপর প্লে করে তার সঠিক আনসার এবং এক্সপ্লেনেশনটা জেনে নেবে। অলরাইট, সো ফার্স্ট কোয়েশ্চেন পজ করে পড়ে নাও। 1 2 3 জিজ্ঞেস করেছে জিডিপি ডিফ্লেটার ইজ অলসো কল্ড, এসএসসি সিজিএল এর প্রশ্ন। তো এটা আমরা বন্ধুরা অলরেডি দেখলাম। জিডিপি ডিফ্লেটারকে ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেটারও বলা হয়। সো কনগ্রাচুলেশনস যারা সি উত্তর করলে, ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেটার। নেক্সট কোয়েশ্চেন পজ করে পড়ে নাও। 5 4 3 2 1 জিজ্ঞেস করেছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট এবং কারেক্ট স্টেটমেন্টগুলোকে আইডেন্টিফাই করতে বলেছে। সো অলরাইট, জিডিপি ইজ আ মেজার অফ ইনফ্লেশন, এটা তো আমরা দেখলামই, তো একদমই কারেক্ট স্টেটমেন্ট। ইট শোজ দ্য এক্সটেন্ট টু হুইচ ইনক্রিজ ইন জিডিপি হ্যাপেন্ড বিকজ অফ হায়ার প্রাইজেস রাদার দ্যান ইনক্রিজ ইন আউটপুট। তো আমরা জিডিপির বেসিক ব্যাপারটা যেটা জানলাম যে প্রাইজেস ইন্টু কোয়ান্টিটি হয়, ঠিক আছে। তো জিডিপি ডিফ্লেটারে একটা অ্যাডভান্টেজ কি, যে রিয়েল জিডিপি যেটা রয়েছে সেখানে প্রাইসটা বেস ইয়ারের প্রাইস অর্থাৎ কনস্ট্যান্ট প্রাইস হিসাবে ধরা হয়, তারপরে মেজার করা হয় যে কোয়ান্টিটি প্রোডাকশন বা মার্কেটে যত কোয়ান্টিটি বিক্রি হলো সেটা কতটা বেড়েছে। তো একদমই এটা ঠিক কথা এখানে বলেছে, জিডিপি কতটা প্রাইসের জন্য বাড়লো আর কতটা কোয়ান্টিটির জন্য বাড়লো এটা আমরা জিডিপি থেকে দেখতে পারি, কারণ নমিনাল জিডিপি যেটা দুটো কারণেই বাড়তে পারে, আর রিয়েল জিডিপি যেটা শুধুমাত্র কোয়ান্টিটি বাড়ার কারণে বাড়তে পারে, সেগুলোকে কম্পেয়ার করা হয়। আচ্ছা, তারপরে নাম্বার 3 বলছে ইট কভার্স অনলি দোজ গুডস অ্যান্ড সার্ভিসেস ডাইরেক্টলি কনজিউম বাই হাউস হোল্ড। না, জিডিপি ডিফ্লেটারের মধ্যে সমস্ত গুডস অ্যান্ড সার্ভিস যেটা ডোমেস্টিক ইকোনমিতে প্রোডাকশন হচ্ছে সেগুলো কনসিডার করা হয়, শুধুমাত্র কনজিউম বাই হাউস হোল্ড এই জিনিসগুলো নিয়ে যে ইন্ডিসেসটা বানানো সেটা হচ্ছে সিপিআই, নট জিডিপি ডিফ্লেটার। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো 1 and 2 অনলি। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও। 1 2 3 আচ্ছা, আ বেস ইয়ার ইজ অ্যান ইন্ডেক্স নাম্বার হুইচ সার্ভস অ্যাজ। তো একদম এটা একটা রেফারেন্স ইয়ার হিসাবে সার্ভ করে, যেটার ভিত্তিতে আমরা কারেন্ট প্রাইসেস তুলনা করি। বেস ইয়ারে যেই প্রাইসেস গুলো ধরা হয় ওগুলোকে বলে কনস্ট্যান্ট প্রাইসেস, এবং তার ভিত্তিতে আমরা কারেন্ট প্রাইসেস কম্পেয়ার করি। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো বি, রেফারেন্স ইয়ার। নেক্সট কোয়েশ্চেন বলেছে পড়ে নাও। 5 4 3 2 1 ইউপিএসসিতে এসেছিল এই প্রশ্নটা এবং কারেক্ট স্টেটমেন্ট আইডেন্টিফাই করতে বলেছে। চলো দেখে নেওয়া যাক। ওয়েটেজ অফ ফুড ইন কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইজ হায়ার দ্যান ইন হোলসেল প্রাইস ইন্ডেক্স। তো একদম এটা সঠিক স্টেটমেন্ট বন্ধুরা। কনজিউমার প্রাইস ইন্ডেক্সে ফুডের ওয়েটেজ অ্যাবাউট 35%-এর মতো, যেখানে হোলসেল প্রাইস ইন্ডেক্সে ফুডের ওয়েটেজ অ্যাবাউট 15%-এর
মতো। যদি ম্যানুফ্যাকচার্ড ফুড প্রোডাক্টস আমরা ইনক্লুড করি তাহলে অ্যাবাউট 24% মতো। তো একদম স্টেটমেন্টটা ঠিক। WPI ডাজ নট ক্যাপচার চেঞ্জেস ইন প্রাইসেস অফ সার্ভিসেস বাট সিপিআই ডাজ। একদম বন্ধুরা, এটাও ঠিক, কারণ WPI তে কিন্তু সার্ভিসেস ইনক্লুডেড থাকে না, কিন্তু সিপিআই তে গুডস অ্যান্ড সার্ভিসেস দুটোই ইনক্লুডেড থাকে। তো সঠিক স্টেটমেন্ট। নাম্বার 3 বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাও অ্যাডপ্টস WPI অ্যাজ দ্য কি মেজার অফ ইনফ্লেশন টু ডিসাইড পলিসি রেটস। না বন্ধুরা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিপিআই কম্বাইন্ডের উপরে পলিসি রেটস নির্ধারণ করে, বা সিপিআই আরবান বা সিপিআই রুরালের উপরে পলিসি রেটস নির্ধারণ করে, WPI এর উপরে নয়। সেটা আগে হতো, এখন কিন্তু হয় না। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো A, 1 and 2 অনলি। নেক্সট কোয়েশ্চেন আবারও পড়ে নাও। 3, 2, 1 জিজ্ঞেস করেছে হেডলাইন ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ মেজার্ড অন দ্য বেসিস অফ। WBCS প্রিলিমস এর প্রশ্ন, তো এটা আমরা অলরেডি আলোচনা করেছি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই কম্বাইন্ড। কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিলে। নেক্সট কোয়েশ্চেন, এটা তোমরা পড়ে নাও এবং কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দেবে। ইজি প্রশ্ন, ডিসকাসও হয়েছে, তো আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পারবে। কোয়েশ্চেনটা ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে। অ্যান্ড ফাইনালি বন্ধুরা, দ্যাট ব্রিংস আস টু দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার অন ইনফ্লেশন। খুবই গুরুত্বপূর্ণ টপিক, এক্সামেও প্রচুর প্রশ্ন আসে। আমি তো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসলাম, তাছাড়াও কিন্তু বিভিন্ন এক্সামে প্রচুর প্রশ্ন আসে, এবং মুদ্রাস্ফীতি এমন একটা জিনিস যেটা আমাদেরকে সরাসরি কিন্তু এফেক্ট করে। হ্যাঁ, যেটা বাদ রয়ে গেল সেটা হচ্ছে গভর্নমেন্ট ইনফ্লেশনকে চেক করার জন্য কি কি মেজার্স নিয়ে থাকে। সেটার মধ্যে অনেক মনিটারি মেজার্সও রয়েছে যেগুলো আরবিআই সাধারণত করে থাকে। সিআরআর, এসএলআর, ওএমও, ব্যাংক রেট, এই জিনিসগুলোকে মডিফাই করে থাকে আরবিআই ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, বা ওই রেঞ্জের মধ্যে ইনফ্লেশনকে রাখার জন্য। তবে সেই কনসেপ্টগুলো বোঝার জন্য আমাদের এই টার্মসগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে হবে, এগুলো কি আমাদের ভালোভাবে জানতে হবে। তাই জন্য আমি ইনফ্লেশন চ্যাপ্টারে সেই দিকগুলোতে আমি গেলাম না। এরপরে যখন আমরা মানি অ্যান্ড ব্যাংকিং এর উপরে ভিডিও দেখব, তখন এই মেজার্সগুলো কি সেটাও বোঝাবো, এবং ইনফ্লেশন কন্ট্রোলের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয় সেটাও বোঝাবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কমেন্টে যেগুলো লিখতে বললাম সেগুলো অবশ্যই লিখে দেবে। তাছাড়াও তোমাদের ইকোনমিতে যদি পার্টিকুলার কোনো কনসেপ্টে প্রবলেম হচ্ছে, ধোঁয়াশা আছে, তাহলে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। আমি অবশ্যই এমনই ভিডিও এনে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। এর জন্য এতটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।